স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি যাদের ডিএসসি B2 পেপারটা রয়েছে সেই ডিএসসি পেপারের লাস্ট টাইম রিভিশন আমরা কি দেবে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, লাস্ট টাইম রিভিশন কি দেবে, লাস্ট টাইমে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আমি এখানে বলে দেবো। আজকের ভিডিওতে তোমরা শর্ট কোশ্চেনগুলো পাবে, ওকে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল আলোচনা হবে। আশা করছি ওভারঅল একটা সিলেবাসের একটা সামারি আজকের এই ভিডিওতে পাবে, যেটা আলটিমেটলি তোমাদের কালকের এক্সামের জন্য আশা করছি এটা হেল্পফুল হবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু তোমাদের জন্য লাস্ট টাইম রিভিশনে আশা করছি খুব গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচিত হবে। চলো, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটির দেখো অলরেডি সাজেশন রয়েছে, সেই সাজেশনটা তোমরা ফলো করছো। আজকে আমরা বেশ কিছু তার মধ্যে থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বেছে আজকে আলোচনা করব, যে কোশ্চেনগুলো তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট টাইমে দাঁড়িয়ে এগুলো অবশ্যই দেখে যাওয়া দরকার। আশা করছি তোমরা প্রত্যেকেই ওভারঅল সিলেবাসের উপরে বেস করে বা সাজেশন বেসিস একটা প্রিপারেশন নিয়েছো। তো সেই সাজেশনের মধ্যে থেকে কোনগুলোকে বেশি ইম্পর্টেন্স দেবে, বেশি ফোকাস করবে, সেইগুলোকে আমরা আলোচনা করব। ওকে, চলো প্রথম কোশ্চেন আমরা 15 নম্বরের কোশ্চেন নিয়ে এসেছি। দেখো, গার্হস্থ্য হিংস্রতা, ডোমেস্টিক ভায়োলেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডোমেস্টিক ভায়োলেন্স 15(5)(2) 15 তো 15 এবং 5-এর একটা সম্ভাবনা আছে, কিন্তু তোমরা এখান থেকে কিন্তু 2 মার্কের কোশ্চেনও পেতে পারো। হোয়াট ইজ ডোমেস্টিক ভায়োলেন্স? সামাজিক লিঙ্গ, এটা অবশ্যই দেখতে হবে। জেন্ডার অ্যান্ড সোশিওলজির খুব বেসিক কোশ্চেন। জেন্ডার অ্যান্ড সামাজিক লিঙ্গ একটি সামাজিক নির্মাণ, অর্থাৎ জেন্ডারকে অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাকশন হিসেবে যে আমরা আলোচনা করে থাকি, যে জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাকশন, তাই তো আমরা সেক্স অ্যান্ড জেন্ডার এই দুটো পার্ট কিন্তু আমরা আলোচনা করেছি আগেও, যে সেক্স অ্যান্ড জেন্ডার এক বিষয় নয়, এই দুটো বিষয়ের মধ্যে ডিফারেন্স কি, সেখান থেকেই এই প্রসঙ্গটা আসছে যে জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাকশন তোমাদের দেখতে হবে। সমাজতত্ত্বের লিঙ্গায়ন খুব বেসিক পার্ট, এটাও দেখে যাবে 15 মার্কের জন্য। নেক্সট, কর্মক্ষেত্রে হয়রানি, ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা এই কোশ্চেনটা কিন্তু পাবেই। তো কর্মক্ষেত্রে যৌন হয়রানি এটা দেখে যাবে। আর যেটা হচ্ছে গুলাবি গ্যাং, দেখো মুভমেন্ট দুটো আছে, একটা হচ্ছে গুলাবি গ্যাং আর একটা হচ্ছে চিপকো। এই দুটো মুভমেন্টই দেখতে হবে। গোলাপি গ্যাংটা আমি 15 নম্বরের জন্য দিলাম, 15-এর জন্য প্রিপারেশন নাও তোমরা। আর চিপকো মুভমেন্টটা 5 মার্কের জন্য প্রিপারেশন নাও। ওকে, তো এটা গেল 15 মার্কের। তোমরা এই কয়েকটার উপর বেশি ফোকাস করে যাও, এর থেকে আশা করছি তোমরা কমন পাবে। 5 মার্কে চলে আসো। 5 মার্কে প্রথমেই চিপকো আন্দোলন। দেখো চিপকো আন্দোলন কোথায় হয়েছিল, কি নিয়ে হয়েছিল, আন্দোলনের নেতা কারা ছিলেন, এই 3টে পার্ট যদি ক্লিয়ার রাখো তোমরা শর্ট কোশ্চেন এর থেকে অ্যাটেন্ড করতে পারবে। চিপকো আন্দোলন প্রথমত কবে হয়েছিল, কোথায় হয়েছিল, নেতা কে কে ছিলেন, উদ্দেশ্য কি কি ছিল, ব্যাস, দ্যাটস অল। গোলাপি গ্যাংয়ের ক্ষেত্রেও তাই, এখান থেকে শর্ট কোশ্চেন পেয়ে যাবে। চলো, জৈবিক লিঙ্গ সামাজিক লিঙ্গের পার্থক্য। জৈবিক লিঙ্গ কোনটা হয়েছে, সেক্স অ্যান্ড জেন্ডার। সেক্স হচ্ছে জৈবিক, সেক্স আর জেন্ডার হচ্ছে সামাজিক লিঙ্গ। এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, বেসিক ডিফারেন্স অবশ্যই দেখে যেতে হবে। ব্যক্তিগত পরিসর, গণপরিসর, আচ্ছা গণপরিসর, এটা ভুল আছে। ব্যক্তিগত পরিসর ও গণপরিসরের পার্থক্য। পুরুষ সুলভ এবং নারী সুলভ, পুরুষ সুলভ ও নারী সুলভের উপর টিকা গুরুত্বপূর্ণ। লিঙ্গ আর জাতির সম্পর্ক, লিঙ্গ বৈষম্যের কারণ দেখে যেতে হবে। লিঙ্গ বৈষম্যের কারণ বা টিকা যদি আসে, দেখা গেল টিকা আসলো লিঙ্গ বৈষম্য। ওকে, লিঙ্গ বৈষম্য। আর আরেকটা পার্ট দেখে যাবে যে পিতৃতন্ত্র কিভাবে লিঙ্গ বৈষম্যের সঙ্গে কানেক্টেড, অর্থাৎ পিতৃতন্ত্র কিভাবে লিঙ্গ বৈষম্য তৈরি করেছে। তারপর সামাজিক লিঙ্গ আলাদাভাবে একটা 5 নম্বরে তোমাদের টিকা দিতে পারে। যৌনতা আলাদাভাবে 5 নম্বরে টিকা দিতে পারে। পারিবারিক হিংস্রতা, দেখো পারিবারিক হিংস্রতা আর গার্হস্থ্য হিংস্রতা, অর্থাৎ কি দুটো ভায়োলেন্স অবশ্যই দেখতে হবে। ডোমেস্টিক ভায়োলেন্স আরেকটি হচ্ছে ফ্যামিলিয়াল ভায়োলেন্স। ওকে, ফ্যামিলিয়াল ভায়োলেন্স, এই দুটো পার্ট কিন্তু দেখে যাবে। আরেকটা হচ্ছে কর্মক্ষেত্রে হয়রানি, এটা আমি
কর্মক্ষেত্রে হয়রানি তো আমি 15 নম্বরের জন্য বললাম, কিন্তু এটা 5 নম্বরের জন্য দেখে যেতে হবে। এবং কর্মক্ষেত্রে হয়রানির সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর যে অ্যাক্টটা আছে, সেই অ্যাক্টটা কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। অ্যাক্ট থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। চলো এরপর আসছে আমাদের কিছু শর্ট কোশ্চেন রেখেছি। সামাজিক লিঙ্গ কি? জেন্ডার বলতে কি বুঝি? সামাজিক লিঙ্গ বলতে বোঝায় নির্মিত ভূমিকা, আচরণ, প্রত্যাশাগুলিকে বোঝায় যা একটা নির্দিষ্ট সমাজে তাদের লিঙ্গের ভিত্তিতে ব্যক্তিদের সাথে যুক্ত করে। এটি জৈবিক লিঙ্গ থেকে আলাদা, যা শারীরিক এবং জেনেটিক বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয়। লিঙ্গ পরিচয়, অভিব্যক্তি, ভূমিকা একটি পরিসরে অন্তর্ভুক্ত করে, যেমন পুরুষ, মহিলা, ট্রান্সজেন্ডার, তাই তো, নন বাইনারি, এর আরও অনেক কিছু রয়েছে, এগুলোর প্রচুর ভাগ রয়েছে। তো এই যে ভাগ মানে সমাজ, জেন্ডার বলতে বোঝায় সমাজ সামাজিকভাবে নির্মিত, অর্থাৎ সমাজে আসার সঙ্গে সঙ্গে একটা আচরণ, কিছু প্রত্যাশা একটা লিঙ্গের সঙ্গে তৈরি হয়, তাই তো। যেমন আমরা পুরুষ বা মহিলাদের কথা যদি বলি, যে পুরুষদের সঙ্গে বেশ কিছু আচার আচরণ প্রত্যাশা চলে আসে, মহিলাদের সঙ্গে বেশ কিছু আচার আচরণ প্রত্যাশা চলে আসে। এটা কে প্রত্যাশা করে? সমাজ। সে কারণেই বলা হয় কি সমাজ, সে কারণে বলা হয় সামাজিকভাবে নির্মিত, সামাজিকভাবে নির্মিত। আর এ কারণেই বলা হয় এটাকে কি সামাজিক লিঙ্গ। দ্যাটস ওয়াই দিস ইজ সোশ্যাল, দিস ইজ কনস্ট্রাক্ট বাই সোশ্যালি। ওকে, লিঙ্গ ভূমিকার সংজ্ঞা। লিঙ্গ ভূমিকা কি? প্রত্যেকটা জেন্ডারের সঙ্গে কিছু রোল আসে। লিঙ্গ ভূমিকা তাদের অনুভূত লিঙ্গের উপর ভিত্তি করে, অর্থাৎ প্রত্যেকের যে জেন্ডার, সেই জেন্ডার অনুযায়ী কিছু রোল হয়। এই যেমন পুরুষ বললাম, পুরুষের কিছু রোল, মহিলা বললাম, মহিলার কিছু রোল। তাহলে এর উপর ভিত্তি করে ব্যক্তিদের সাথে সম্পর্কিত সামাজিক প্রত্যাশা, নিয়ম, আচরণের সেটকে বোঝায় বা আচরণগুলিকে বোঝায়। এই ভূমিকাগুলি প্রায় পুরুষ এবং মহিলাদের জন্য উপযুক্ত সাংস্কৃতিকভাবে গৃহীত আচরণ, দায়িত্ব, বৈশিষ্ট্যগুলিকে সংজ্ঞায়িত করে। অর্থাৎ জেন্ডার রোল মানেই প্রত্যেকটা লিঙ্গের সঙ্গে যে ভূমিকাগুলো আছে, সোসাইটির যে এক্সপেকটেশন সেই ভূমিকার থেকে বা সেই লিঙ্গের থেকে করে। অর্থাৎ কি গৃহীত আচরণ, তার দায়িত্ব, তার সংস্কৃতি কি প্রত্যাশা করছে, এগুলো। যাই হোক, এটি স্বীকার করা হয়, যে স্বীকার করা অপরিহার্য যে লিঙ্গ ভূমিকা বিভিন্ন সংস্কৃতিতে পরিবর্তিত হতে পারে। এটা কিন্তু কালচার টু কালচার ভ্যারি করে এবং সময়ের সাথে এটা বিকশিত হচ্ছে। ওকে, নেক্সট আসছে সেক্সুয়ালিটি। সেক্সুয়ালিটি যৌনতা। যৌনতা কি? সমাজবিজ্ঞানে বা সমাজতত্ত্বে আমরা মানুষের পরিচয়ের একটা জটিল বা বহুমুখী দিককে তুলে ধরার জন্য বা একজন ব্যক্তির যৌন অভিমুখতা, তার ইচ্ছা, তার আকর্ষণ, তার আচরণকে অন্তর্ভুক্ত করে কিন্তু সেক্সুয়ালিটি। এটি এমন একটা উপায় জড়িত করে যেখানে লোকেরা তাদের অন্যদের প্রতি মানসিক, রোমান্টিসিজম বা যৌন অনুভূতি অনুভব করে বা প্রকাশ করে থাকে। ক্লিয়ার? তার ফলে যৌনতা সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক কারণগুলির দ্বারা গঠিত এবং সমাজের মধ্যে মানুষের সম্পর্ক এবং মিথস্ক্রিয়া গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে সেক্সুয়ালিটি। ওকে, পিতৃতন্ত্র। পিতৃতন্ত্র জানো, যেটাকে আমরা কি বলি? পিতৃতন্ত্রের উপর বেস করেই কিন্তু আমাদের সমাজে পুরুষরা একটা প্রাথমিক ক্ষমতা ভোগ করে বা কর্তৃত্ব ধারণ করে। এই ক্ষমতা প্রায় পুরুষ শাসিত পারিবারিক কাঠামো প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত হয়। এটি প্রথাগত লিঙ্গ ভূমিকার স্থায়িত্ব জড়িত, বা যেখানে পুরুষদের প্রভাবশালী হতে প্রত্যাশিত করে বা মহিলাদেরকে বশীভূত বা নির্ধারিত ভূমিকা মেনে চলার প্রত্যাশা করা হয়। এবং পিতৃতন্ত্র রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতি সহ সমাজের বিভিন্ন দিককে প্রভাবিত করতে এবং এর ফলে নারীর প্রতি লিঙ্গ বৈষম্য আর বৈষম্য দেখা যেতে পারে, তাই তো। তাহলে নারীর প্রতি বৈষম্য তৈরি হচ্ছে পিতৃতন্ত্র, যে খুব সিম্পল কথাই, যে যেখানে পুরুষরাই প্রাথমিকভাবে কর্তৃত্ব বা শাসন করছে বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে বা কর্তৃত্ব ধারণ করে আছে। কারণ দেখবে আমাদের পুরুষ শাসিত পারিবারিক কাঠামোই সমস্তটাই কিন্তু পুরুষ কেন্দ্রীভূত, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু পুরুষের রোলটাই আমরা দেখি এবং পুরুষ হবে প্রভাবশালী আর মহিলারা হবে বশীভূত, অর্থাৎ মহিলারা কিন্তু পুরুষদের দ্বারাই কিন্তু পরিচালিত হবে। ওকে, অর্থাৎ পিতৃতন্ত্র রাজনীতি, অর্থনীতি সমস্ত দিককে কিন্তু প্রভাবিত করার ফলে, পিতৃতন্ত্র কি রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি তিনটে পার্টকেই প্রভাবিত করে। তার ফলে কি লিঙ্গ বৈষম্য তৈরি হয়, অর্থাৎ নারী আর পুরুষের মধ্যে একটা বৈষম্য লক্ষ্য করা যায়। নেক্সট, লিঙ্গ সামাজিকীকরণ। দেখো, জেন্ডার সোশ্যালাইজেশন কি? সোশ্যালাইজেশনের মধ্য দিয়ে একটা জেন্ডার রোল সম্পর্কে একটা ব্যক্তিকে অল্প বয়স থেকেই শেখানো হয়। তাহলে অল্প বয়স থেকেই তার অনুভূত লিঙ্গের সাথে বেশ কিছু সামাজিক নিয়ম, সামাজিক প্রত্যাশা, আচরণ থাকে। সেই আচরণগুলো শিখে
এবং অভ্যন্তরীণ করে তোলাটাই হচ্ছে সামাজিক জেন্ডার সোশ্যালাইজেশনের মূল লক্ষ্য। এবং এটি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন পরিবার, শিক্ষা, মিডিয়া, সহকর্মী গোষ্ঠী ইত্যাদির মাধ্যমে লিঙ্গ ভূমিকা জড়িত থাকে এবং ইত্যাদির মধ্য দিয়ে জেন্ডার সোশ্যালাইজেশনটা কিন্তু হয়। এই সামাজিকীকরণ প্রভাবিত করে কিভাবে ব্যক্তিরা লিঙ্গের পরিপ্রেক্ষিতে নিজেদেরকে এবং অন্যদেরকে উপলব্ধি করে। অর্থাৎ একজন পুরুষ তার সোশ্যালাইজেশন আলাদা, একজন নারী তার আলাদা। অর্থাৎ কি, এই পুরুষ এবং নারী তাদের এই লিঙ্গের পরিপ্রেক্ষিতে তারা সবকিছু উপলব্ধি করতে পারে। তাদের দৃষ্টিভঙ্গি, তাদের আচরণ, তাদের পরিচয়, এই সমস্ত কিছু কিন্তু এই জেন্ডার সোশ্যালাইজেশনের মধ্য দিয়েই তৈরি হয়। অর্থাৎ একটা পুরুষ কেন্দ্রিক ভাবনা চিন্তা কিভাবে করবে সেটা ছোট থেকেই পরিবার, তার শিক্ষা, তার মিডিয়া সমস্ত কিছু শেখানো হয়। দেখো, আমরা যারা পুরুষ রয়েছি বা আমরা যারা নারী রয়েছে তাদের ক্ষেত্রে যদি বলি যে প্রত্যেকেই দেখো আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি তাদের দৃষ্টিভঙ্গিগত একটা পার্থক্য কিন্তু তৈরি হয়ে যায় এই জেন্ডার সোশ্যালাইজেশনের জন্য। ওকে, তার ফলে কি পুরুষরা সবসময় আমাদের সোসাইটিতে মনে করা হয় যে পুরুষরা প্রভাবশালী হবে, পুরুষরা শক্তিশালী হবে, পুরুষরা কঠোর হবে, তাই তো, পুরুষরা বলিষ্ঠ হবে, পুরুষরা উইক হবে না, নারীরা এই পুরুষের সমস্ত বিপরীত বৈশিষ্ট্য নারীদের মধ্যে থাকবে। তার এই যে ছোট থেকেই জেন্ডার রোল শেখানো হয় একটা ব্যক্তিকে, সে ব্যক্তি অল্প বয়স থেকেই তার যে লিঙ্গ অনুভূত হচ্ছে সেই লিঙ্গর উপর বেস করে তার জেন্ডার সোশ্যালাইজেশন হতে থাকে। এবং আমরা একটা ছেলেকে যখন গিফট দিই দেখবে একই সঙ্গে কি হয়, ছেলেদের যখন গিফট দেওয়া হয় তখন একরকম গিফট দেওয়া হয়, মেয়েদের একরকম গিফট দেওয়া হয়। তো এটাও কিন্তু ছোট থেকেই লিঙ্গ ভূমিকার সঙ্গে জড়িত। দেখো, জৈবিক লিঙ্গ কি, যেটা সেক্স বললাম, জেন্ডার আমরা প্রথমেই পড়েছি, তাহলে সেক্স কি? জৈবিক লিঙ্গ বলতে জৈবিক বৈশিষ্ট্যকে বোঝায়, যেমন প্রজনন অঙ্গ, ক্রোমোজোম, যা ব্যক্তিকে পুরুষ বা মহিলা হিসেবে শ্রেণীবদ্ধ করে। দেখো, পুরুষ আর নারীর মধ্যে একটা বেসিক ডিফারেন্স কি, যেটা বায়োলজিক্যাল, শারীরিক বৈশিষ্ট্যের। আর এই শারীরিক বৈশিষ্ট্যের পার্থক্য, এটি একটি জৈবিক পার্থক্য। এটি বিভিন্ন লিঙ্গের ব্যক্তিদের শ্রেণীবিভাগের ভিত্তি হিসেবে কাজ করে। বিপরীতে লিঙ্গ একটি সামাজিক গঠন যা নির্দিষ্ট সমাজে পুরুষ বা মহিলা হওয়ার সাথে জড়িত এবং আচরণ ও প্রত্যাশাগুলিকে অন্তর্ভুক্ত করে থাকে। অর্থাৎ সেক্স মিন্স হচ্ছে জাস্ট বায়োলজিক্যাল ডিফারেন্সেস, নাথিং এলস। ওকে, লিঙ্গ সমাজবিজ্ঞানের দ্বারা নির্ধারিত হয় না, বরং কিসের দ্বারা নির্ধারিত হয়? সাংস্কৃতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক কারণগুলি দ্বারা আকৃতির হয়, যা পুরুষ মহিলার বাইনারি ধারণা বাইরে, বা পুরুষ বা মহিলা এই দুজনের ধারণার বাইরে। বাইনারি মিন্স হচ্ছে এই উভয়ের ধারণা, এদের এই ধারণার বাইরে বিভিন্ন লিঙ্গ পরিচয় বা অভিব্যক্তির দিকে পরিচালিত করে থাকে। ক্লিয়ার? তার জাস্ট বায়োলজিক্যাল ডিফারেন্সটা বোঝায়। আর জেন্ডার মানে যেটা সোশ্যাল কনস্ট্রাকশন তৈরি হয়, সোসাইটি আমাদেরকে বিভিন্ন রোল প্লে করতে শেখায়, সেটা হচ্ছে জেন্ডার। এটা হচ্ছে জেন্ডার আর সেক্স আর জেন্ডারের একটা বেসিক ডিফারেন্সেস, তোমরা এই সংজ্ঞা দুটো পড়লেই বুঝে যাবে। এবং মনে রাখবে, সেক্স, জেন্ডার এবং সেক্সুয়ালিটি, এই তিনটে পার্ট থেকে তোমরা শর্ট কোশ্চেন পাচ্ছ কনফার্ম। এখান থেকে তোমরা শর্ট প্রশ্ন কিন্তু পাবে। সুতরাং সেক্স, জেন্ডার, সেক্সুয়ালিটি, জেন্ডার সোশ্যালাইজেশন, এগুলো একটু ভালো করে দেখবে। নেক্সট আসছি গার্হস্থ্য হিংসা। গার্হস্থ্য হিংসাটাকে আমরা ইংলিশে কি বললাম? আমরা অলরেডি আলোচনা করেছি, ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্স আমরা বললাম 5, 15 এবং 2 নম্বরের জন্য এটা আমাদের দেখতে হবে। গার্হস্থ্য হিংস্রতা একটা আপত্তিজনক আচরণকে বোঝায় যা ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে ঘটে। দেখো, নারীরা আমরা বলি না ঘরে বাইরে কোথাও সেফ নয়, যখন ঘরের মধ্যে অর্থাৎ বাড়িতে যখন ভায়োলেন্সের শিকার হচ্ছে নারীরা, তখন সেটাকে আমরা বলছি গার্হস্থ্য হিংস্রতা। এবং সেটা কে করছে? তার অংশীদার, মিন্স আমরা বলতে পারি পার্টনার। এটার বাংলাটা একটু অন্য ব্যবহার করা যেতে পারে। পার্টনার কি করছে? যখন অন্যের উপর ক্ষমতা বা নিয়ন্ত্রণ দেখাচ্ছে। এবং একই সঙ্গে এতে বিভিন্ন ধরনের, মানে শুধুমাত্র শারীরিক নয়, শারীরিক, মানসিক, মনস্তাত্ত্বিক, যৌন বা অর্থনৈতিক অপব্যবহারটাকেও কিন্তু গার্হস্থ্য হিংস্রতা বলবে। অর্থনৈতিক অপব্যবহারও কিন্তু গার্হস্থ্য হিংস্রতার মধ্যে পড়ে থাকে। এছাড়াও গার্হস্থ্য হিংস্রতা কাদের দ্বারা হয়? দেখো, স্বামী স্ত্রী, পিতা মাতা, সন্তান সন্ততি, পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ঘটতে পারে। শারীরিক এবং মানসিক সুস্থতার উপর এটা কিন্তু মারাত্মক এবং দীর্ঘস্থায়ী একটা প্রভাব ফেলতে পারে। এবং যশোধরা বাগচি তার একটা বই, দি চেঞ্জিং স্ট্যাটাস অফ উইমেন ইন ওয়েস্ট বেঙ্গল 1970 to 2000 গ্রন্থে
তিনি একটা কথা বলেও ছিলেন, দি টার্ম ডোমেস্টিক ভায়োলেন্স রেফার টু দি ভায়োলেন্স অ্যান্ড অ্যাবিউজ অফ উইমেন সাফার অ্যাট দি হাজবেন্ড হ্যান্ডস অফ হাজবেন্ড আর পার্টনার। বলছি হাজবেন্ডের দ্বারা গার্হস্থ্যহিংস্রতা বলতে সেই নির্যাতন বা হেনস্থাকে বোঝানো হচ্ছে যেখানে নারীরা তাদের স্বামীর বা পরিবারের অন্যান্য কোনো সদস্যদের কাছ থেকে সহ্য করছে বা সহ্য করে থাকে। অর্থাৎ এমন কোনো নির্যাতন যেটা একটা পরিবারের মধ্যে তার শ্বশুর শাশুড়ি, দেওর ভাসুর স্বামী এদের তরফ থেকে যখন অত্যাচারের শিকার হয় তখন সেটাকে আমরা বলে থাকি ডোমেস্টিক ভায়োলেন্স। ওকে, পোশ অ্যাক্টস এটা কি? এই আইনটি কর্মক্ষেত্রে যৌন হয়রানির আইন, কর্মক্ষেত্রে যৌন হয়রানির আইন, প্রিভেনশন, প্রহিবিশনস অ্যান্ড রিড্রেসাল, 2013। এই আইনটা কবে হয়েছিল? 2013। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে। এটি কর্মক্ষেত্রে মহিলাদের বিরুদ্ধে যৌন হয়রানি মোকাবিলা এবং প্রতিরোধ করার জন্য ভারতে একটা প্রণীত আইন। এই আইনে কি বলা হয়েছে? পোশাক আইন বাধ্যতামূলক যে 10 বা ততোধিক কর্মচারী সহ প্রতিটি কর্মক্ষেত্রে, অর্থাৎ যে কর্মক্ষেত্রে 10 বা তার বেশি কর্মচারী আছে সেখানে অবশ্যই যৌন হয়রানির অভিযোগ গ্রহণ এবং সমাধানের জন্য একটা আইসিসি কমিটি থাকবে, অভ্যন্তরীণ অভিযোগ কমিটি। ঠিক আছে, ইন্টারনালি যেটা আর কি গঠন করা হবে এবং পার্টিকুলারলি সেই অভিযোগটা নেওয়া এবং সমাধানের জন্য একটা ব্যবস্থা করা থাকবে, যে ব্যবস্থাটা করবে কে? আইসিসি। ওকে, তারপরে এটি অনুসন্ধান, পরিচালনা, গোপনীয়তা বজায় রাখা, ভিকটিমদের সুরক্ষা প্রদান, মহিলাদের জন্য একটা নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা, প্রত্যেকটা নির্দেশিকা প্রতিষ্ঠা করবে এদের কাজ থাকবে এটা। আইনটি যৌন হয়রানির প্রতিরোধ ও মোকাবিলা করার জন্য নিয়োগকর্তাদের একটি আইনি বাধ্যবাধকতা থাকবে। ক্ষতিগ্রস্তদের প্রতিকার এবং ন্যায় বিচারের জন্য একটা নির্দিষ্ট কাঠামো প্রদান করা হবে। ওকে, এটা গেল পোশ অ্যাক্টস। লাস্ট পার্টে আসছি আমরা। চিপকো আন্দোলনের দুজন নেতার নাম লেখো। সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট, খুব গুরুত্বপূর্ণ দুজন ফেমাস নেতা। গুলাবি গ্যাং কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? গুলাবি গ্যাং কে গঠন করেছিল? দেখো, গুলাবি গ্যাং সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া আমি দিচ্ছি। গুলাবি গ্যাং চিপকো মুভমেন্ট থেকে তোমরা শর্ট প্রশ্ন পাবেই, এখান থেকে একটা 2 মার্ক পাবেই, তোমরা কনফার্ম পাবে। চল, গুলাবি গ্যাং প্রথম গঠিত হয়েছিল উত্তরপ্রদেশের কোথায়? এটা 2000 সালে, 2000-এর দশকের গোড়ার দিকে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে, বিশেষত বান্দা আর মাহোবা জেলায় গঠিত হয়েছিল। এবং গুলাবি গ্যাং প্রথমত প্রাথমিকভাবে সম্পদ পাল দেবীর নেতৃত্বেই কিন্তু গড়ে উঠেছিল এবং পরবর্তীতে এই মানে তিনি অ্যাকচুয়ালি কিসের জন্য এটা গড়ে তুলেছিলেন? গার্হস্থ্য সহিংসতা বা গার্হস্থ্যহিংস্রতা, লিঙ্গ বৈষম্য, অন্যান্য সামাজিক অবিচারের সমস্যাগুলো মোকাবিলার জন্য মহিলাদেরকে সংগঠিত করেছিলেন এবং সংগঠিত করে এই গুলাবি গ্যাং কি করতো? সেগুলোর সলিউশন করতো। ওকে, তো এই হচ্ছে গুলাবি গ্যাংয়ের উদ্দেশ্য। সো এই কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আমি তোমাদের আজকে আলোচনা করলাম, যেটা আশা করছি তোমাদের কালকের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। এবং সবাইকে অল দ্য বেস্ট, সবাই খুব ভালো করে এক্সাম দাও। আর কেমন হলো এক্সাম অবশ্যই হোয়াটসঅ্যাপে জানিও।